প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তপন মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, মালখানগর ডিগ্রি কলেজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির যে ব্যয় পরিমাণ মুনাফা, যেটাকে আমরা কস্ট ভলিউম প্রফিট বলে থাকি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আজকে আমরা সেই অধ্যায়ের কিছু তাত্ত্বিক দিক আলোচনা করব, সাথে সাথে এই অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী সম্পর্ক আলোচনা করব। প্রথমে আমরা আসি ব্যয় পরিমাণ মুনাফা। এটা কি? এটা দ্বারা আমরা কি বুঝি? ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হলো ব্যয় এবং পরিমাপের সাথে মুনাফার সম্পর্ক নির্ধারণের একটি পদ্ধতি বিশেষ। প্রত্যেকটি ব্যবসায়ের প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সুতরাং মুনাফা অর্জনকারী প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানেরই ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত বিক্রয়লব্ধ অর্থের আয় ব্যয় এবং মুনাফার এইসব জিনিসগুলোর নিয়ে তাকে চিন্তাভাবনা করতে হয় এবং এটার উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ধরনের গাণিতিক হিসাব নিকাশ কষতে হয়। আর এই বিষয়গুলোকেই বলা হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ পদ্ধতি। এখন আমরা এখানে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে আমরা যদি আসি যে দত্তাংশ। হ্যাঁ, এখানে দেখো 1 নম্বরে লেখা আছে যে দত্তাংশ। এই দত্তাংশ যেটাকে আমরা বলছি যে কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে আমরা বের করতে পারি কিভাবে? এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের বিক্রয় থেকে যখন পরিবর্তনশীল ব্যয়, একটু খেয়াল করো, বিক্রয় থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেব তখন আমরা কি বের করতে পারবো? দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারবো। এখন পরিবর্তনশীল ব্যয়টা কি, এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে একটা প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো থাকে এর মধ্যে কিছু ব্যয় আছে যেগুলা উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে। অর্থাৎ যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এর ব্যয়টাও কী পাবে? বৃদ্ধি পাবে। এবং যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায় তখন যে সকল ব্যয়ের পরিমাণ হ্রাস পায় সেই সব ব্যয়কেই পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানে এক মাসে যদি 1000 পিস কলম উৎপাদন করা হয় তাহলে এই কলম উৎপাদনের জন্য যে প্লাস্টিক কালি প্রয়োজন হবে, এটা যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে 1500 কলম উৎপাদন করা হয় তখন কিন্তু এই প্লাস্টিক কালি এগুলোর পরিমাণ কিন্তু ব্যয় কী পাবে? বৃদ্ধি পাবে। আবার যদি এটার উৎপাদনটা যদি 1500 চাইতে যদি কমিয়ে 800 করা হয় তাহলে কিন্তু এই প্লাস্টিক অথবা কালির কথা যদি আমরা বলি, এটার কিন্তু ব্যয় পরিমাণটা হ্রাস পাবে। অর্থাৎ যে ব্যয়গুলো উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আনুপাতিক হারে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, উৎপাদন যে পরিমাণ হারে বৃদ্ধি পাবে এই ব্যয়টাও বৃদ্ধি পাবে এবং যেটা হ্রাস পাবে সেই জিনিসটা হ্রাস পাবে, ওটাকে বলা হবে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এটা আরও কয়েকভাবে বের করা যায়। যেমন বিক্রয়ের একক, বিক্রয় মূল্যের একক, অর্থাৎ আমরা কত পিস বা কতটি একক পণ্য বিক্রয় করলাম সেই একক, এবং একক প্রতি দত্তাংশ। যদি প্রশ্নে আমাদের একক প্রতি দত্তাংশ দেওয়া থাকে এবং বিক্রয় মূল্যের বিক্রয় এককটা দেওয়া থাকে, এখানে বিক্রয় মূল্য না বিক্রয় একক যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা গুণ করে কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। এছাড়া আমরা আরও যেভাবে বের করতে পারি তা হচ্ছে বিক্রয় গুণ দত্তাংশ অনুপাত। যদি দত্তাংশ রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া থাকে তাহলে আমরা দুটা গুণ করে কি করতে পারবো? দত্তাংশ বের করতে পারবো। এছাড়া স্থায়ী ব্যয়, যে স্থায়ী ব্যয় যেগুলো হচ্ছে যে উৎপাদনের সাথে যে ব্যয়গুলো সম্পর্কযুক্ত না, সব সময় কি থাকবে? স্থির থাকবে, সেগুলো হচ্ছে স্থায়ী ব্যয়। সেই স্থায়ী ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে অথবা ক্ষতিটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাই? যে দত্তাংশটা বের করতে পারি। এখন আমরা আসি যে একক প্রতি দত্তাংশ কিভাবে বের করব। একক প্রতি দত্তাংশ ইংরেজিতে যেটাকে বলছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটা আমরা একক প্রতি বিক্রয় মূল্য থেকে যখন আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করব তখন আমরা একক প্রতি দত্তাংশ বের করতে পারবো। 3 নম্বরে যদি আমরা আসি যে দত্তাংশ অনুপাত,
দত্তাংশ অনুপাত, যেটাকে আমরা বলছি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা প্রফিট ভলিউম রেশিও, এটাকে আমরা বের করতে পারি দত্তাংশ সীমা অথবা দত্তাংশ পরিমাণ যেটা ছিল, এটাকে আমরা যখন বিক্রয় মূল্য দিয়ে কী করব, ভাগ করব এবং 100 দ্বারা গুণ করলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা দত্তাংশ অনুপাতটা বের হয়ে যাবে। এছাড়া যেটা বের করা যায় যে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ কি বিক্রয় মূল্য। এখন দত্তাংশ সীমাটা আমরা কিন্তু 1 নম্বরে বের করেছিলাম যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করে আমরা কি পাই, দত্তাংশ। তাহলে এখানে শুধুমাত্র এই সূত্রটাকে কি করা হয়েছে, একটু বড় করে লেখা হয়েছে, অর্থাৎ দত্তাংশ সীমাটাকে কি করা হয়েছে, এখানে ভেঙে লেখা হয়েছে যে দত্তাংশ সীমাটা আমরা বের করতাম কিভাবে, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, আর বিক্রয়টাকে বিক্রয় জায়গায় রাখা হয়েছে, আর এখানে গুণ 100 দিয়ে দিতে পারো, তাহলে সরাসরি অ্যান্সারটা পার্সেন্টে চলে আসবে। আর যদি আমরা 100 না দিই তাহলে বিষয়টা দশমিকে আসবে, বিষয়টা একই দাঁড়ায়। এছাড়া যেটা আসতেছে, যখন আমাদের পরিবর্তনশীল ব্যয়ের হার যদি দেওয়া থাকে তাহলে আমরা 100% মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের যে হার থাকবে এটা বিয়োগ করে আমরা কি পাই, যে দত্তাংশ অনুপাতটা পেতে পারি। এছাড়া যখন দুটা বছরের তুলনা করা থাকবে, অর্থাৎ 2 বছরের মুনাফা অথবা 2 বছরের বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকবে কিছু কিছু অঙ্কে, সম্ভবত ঢাকা বোর্ড 2006 সাল, হ্যাঁ আমার ঠিক সালটা মনে নেই, তবে 16 সাল, হ্যাঁ সম্ভবত 16 সালে দুটা বোর্ডের মধ্যে এই অঙ্কটা এসেছিল যে 2টা বছরের মুনাফা এবং 2টা বছরের বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকে, তখন আমরা দত্তাংশ অনুপাত বের করতে গেলে এই সূত্রটা ব্যবহার করতে হয়, মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন, অর্থাৎ বিগত বছর আর চলতি বছরের যে মুনাফা হবে এটা আমরা বিয়োগ করে ফলাফলটা উপরে লিখব এবং বিগত বছরের বিক্রয় এবং বর্তমান বছরের বিক্রয় এই দুটার বিয়োগফলটা আমরা নিচে লিখব। এছাড়া আমরা যেভাবে বের করতে পারি একক প্রতি দত্তাংশ এবং একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে এর মধ্যে আমরা যেটা বেশি ব্যবহৃত হয় বা আমাদের যেটা বেশি প্রয়োজন তা হচ্ছে দত্তাংশ সীমা ভাগ বিক্রয় ইন্টু 100, এছাড়া যে মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন। এখন আমরা আসি যে নিরাপত্তা প্রান্ত। হ্যাঁ, নিরাপত্তা প্রান্ত বলতে কি বোঝায়, যে একটা প্রতিষ্ঠান যে কি পরিমাণ, যে সে যে মোট পণ্য বিক্রি করলো বা যে পরিমাণ বিক্রয় করে তার থেকে যখন আমরা সমচ্ছেদ বিন্দু বাদ দিই, তারপরে যে অবশিষ্ট অংশটুকু থাকে, যে পরিমাণটা থাকে, সেটাকে আমরা নিরাপত্তা প্রান্ত বলি। অর্থাৎ এখানে আমরা আসি আরেকটু, যে সমচ্ছেদ বিন্দুটা কি। সমচ্ছেদ বিন্দু বলতে একটা প্রতিষ্ঠানের সেই অবস্থানটাকে বোঝায় যেখানে ওই প্রতিষ্ঠানের কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই কী করে না, নির্দিষ্ট করে না, অর্থাৎ একটা ভারসাম্য বিন্দু বলতে পারি আমরা। এখানে একটা প্রতিষ্ঠান সবসময় সমচ্ছেদ বিন্দুটা সে নির্ধারণ করতে চায়, কারণ এতে সে তার টার্গেট একটা যে লাভ ক্ষতির যে একটা মাঝামাঝি অবস্থান, সেই অবস্থানটা সে কী করে, সে বুঝতে পারে। আচ্ছা, এরপরে আমরা এটাকে আরেকভাবে বের করা যায়, মুনাফা ভাগ দত্তাংশ সীমা অনুপাত। আচ্ছা, এরপরে আমরা আসি নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত এর আগে ছিল নিরাপত্তা প্রান্ত, এখন আমরা এটার অনুপাতটা বের করব। এটা বের করতে গেলে নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয় ইন্টু 100। এছাড়া আমরা যেটা বের করতে পারি, নিরাপত্তা প্রান্তের যে আমাদের যে ডিটেলস রূপটা ছিল, মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, সেই জিনিসটা লিখলাম, নিরাপত্তা প্রান্ত না লিখে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, আর ডিভাইডেড নিচে বিক্রয় ছিল বিক্রয় ইন্টু 100। তারপর ছিল মুনাফার অনুপাত ভাগ দত্তাংশ অনুপাত, এভাবে আমরা বের করতে পারি। এছাড়া 100% মাইনাস বিপ রেশিও, বিপ বলতে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ রেশিও যেটা আছে, আমরা সেইভাবেও বের করতে পারি। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে বিষয়, যে জিনিসটা প্রতিটা অঙ্কের মধ্যে আমরা দেখতে পাই, তা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। এটা দুইভাবেই জানতে চাই, একটা হচ্ছে এককের মাধ্যমে, একটা হচ্ছে টাকার পরিমাণের মাধ্যমে। আচ্ছা, প্রথমে আমরা যদি এককটাকে আলোচনা করি, তা হচ্ছে উপরে হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই কত, একক প্রতি দত্তাংশ। এছাড়া আমরা আরেকভাবে বের করা যায়, তা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়, যেটা টাকার পরিমাণ যেটা ছিল, ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। আমরা এভাবেও এককের পরিমাণটা বের করতে পারি। আর আমরা সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণটা তো আমরা আগেই বললাম যে এটা এমন একটা অবস্থান বোঝায় যেখানে কোনো লাভ বা ক্ষতির কী করে না, প্রকাশ করে না, অর্থাৎ দুইটা অবস্থানের মাঝামাঝি অবস্থানটাকে বোঝাচ্ছে। এরপরে আমরা আসি সমচ্ছেদ বিক্রয়। যে সমচ্ছেদ বিক্রয়ের যে টাকা, যেভাবে আমরা টাকার পরিমাণটা বের করতে পারবো, তা হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত।
এছাড়া আমরা এটা অন্যভাবে বের করা যায়, সমচ্ছেদ বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। এছাড়া বিক্রয় গুণ সমচ্ছেদ বিক্রয় অনুপাত, অথবা মোট স্থির ব্যয় গুণ মোট ব্যয় ডিভাইডেড বাই মোট দত্তাংশ। তাহলে সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকা এটা কিন্তু সবসময়ই প্রশ্নের মধ্যে দেখা যায়। তো এই দুটো সূত্র অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এছাড়া আমরা আসি যে বিক্রয়, কীভাবে বিক্রয় বের করতে হবে। যদি প্রশ্নে কখনো কখনো বিক্রয়ের পরিমাণটা বের করতে হয়, আমরা এটাকে বের করতে পারি দত্তাংশ যোগ পরিবর্তনশীল ব্যয়, অথবা স্থির ব্যয় যোগ মুনাফা যোগ পরিবর্তনশীল ব্যয়। যদি মুনাফার পরিবর্তে যদি ক্ষতির পরিমাণ থাকে তাহলে সেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তারপর আমরা আসি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা বের করতে পারি কীভাবে, মোট ব্যয় মাইনাস স্থির ব্যয়, অথবা বিক্রয় মাইনাস দত্তাংশ, অথবা বিক্রয় মাইনাস ব্র্যাকেটের ভিতরে স্থির ব্যয় যোগ মুনাফা। আচ্ছা, এরপর আমরা আসি মুনাফা। মুনাফাটাকে আমরা মার্জিন অফ সেফটি অথবা নিরাপত্তা প্রান্ত ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা দত্তাংশ অনুপাত আমরা এইভাবে বের করতে পারি। আজকের জন্য আমরা ক্লাসটা এখানেই শেষ করব। আর তোমরা আশা করি এই সূত্রগুলো বাসায় আবার একটু দেখবে, একটু বোঝার চেষ্টা করবে, এবং প্রতিটা যে নামগুলো ছিল যেমন দত্তাংশ অনুপাত সমচ্ছেদ বিন্দু তারপর পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়, এইসব বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে। আর আমাদের সূত্রগুলো কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা যে বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সূত্রের মাধ্যমে আমরা সেইগুলো কী করব, আলোচনা করব। ধন্যবাদ। যেখানে যেভাবে আছো অবশ্যই ভালো থাকবে, লেখাপড়া করবে, এবং সামনের যে পরীক্ষাটা হবে, এখন আমরা বুঝতে পারছি যে পরীক্ষাটা কবে হবে তার ঠিক এখনও নির্ধারণ করা যায়নি, কিন্তু প্রস্তুতি প্রতিনিয়তই নিতে হবে, নিয়মিত পড়ালেখার সাথেই থাকতে হবে। ধন্যবাদ।